গাজা থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহারে রাজি ইসরায়েল। হামাস চাইলে যুদ্ধবিরতি কার্যকর, নতুন করে হামলায় আরও 61 ফিলিস্তিনি নিহত, দেশে দেশে বিক্ষোভ। ইসরায়েলের হাতে বন্দী গ্রেটা থানবার্গকে নির্যাতনের অভিযোগ, অধিকার কর্মীদের তীব্র নিন্দা। গাজা অভিমুখে রওনা দিয়েছে আরও 2টি ত্রাণের জাহাজ। ন্যাশনাল গার্ড মোতায়েনের ঘোষণায় উত্তপ্ত যুক্তরাষ্ট্রের ওরেগন। নিরাপত্তা বাহিনী অভিবাসীদের সংঘর্ষ। শিকাগোতে 300 সেনা পাঠাতে ট্রাম্পের অনুমোদন। আসাদ সরকারের পতনের 10 মাস পর সিরিয়ায় পার্লামেন্ট নির্বাচন, চলছে ভোট গ্রহণ। নিরাপত্তা ও প্রশাসনিক জটিলতায় 3টি প্রদেশে স্থগিত ভোট। এবং নেপালের পূর্বাঞ্চলে ভূমিধসে 48 জনের প্রাণহানি। ভারতের দার্জিলিংয়ে 17 জনের মৃত্যু, নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান। চীনে টাইফুন ম্যাতমোর আঘাত। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। প্রথম ধাপে গাজা থেকে সেনা প্রত্যাহারে ইসরায়েল রাজি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক মাধ্যমে তিনি বলেন, হামাস নিশ্চিত করলে যুদ্ধবিরতি কার্যকর হবে। আগামী কয়েকদিনের মধ্যে ইসরায়েলি জিম্মি মুক্তির ঘোষণা হবে বলে জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এ সময় তিনি দাবি করেন, ট্রাম্পের দেয়া শর্ত মেনে নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই হামাসের। এদিকে গাজায় এখনও থামেনি ইসরায়েলি হত্যাযজ্ঞ। উপত্যকাটিতে একদিনে নিহত হয়েছেন 61 ফিলিস্তিনি। মার্কিন প্রেসিডেন্টের দেয়া 20 দফা প্রস্তাবের কিছু অংশ মেনে নেয়ার ঘোষণা দিয়েছে হামাস। স্বাধীনতাকামী সংগঠনটির এমন ঘোষণার পর গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে নতুন আরেক অগ্রগতির কথা জানালেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি জানান, উপত্যকাটি থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতির অংশ হিসেবে হোয়াইট হাউস গেল সোমবার একটি মানচিত্র প্রকাশ করেছিল, যেখানে ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের বিভিন্ন সীমারেখা দেখানো হয়। ট্রাম্প জানান, এই সীমারেখার মধ্যে ইসরায়েল প্রাথমিক সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে। হামাস নিশ্চিত করলেই যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। তাড়াতাড়ি পদক্ষেপ না নিলে সব চুক্তি বাতিল হয়ে যাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। খুব শিগগিরই গাজায় আটক জিম্মিদের মুক্তির ঘোষণা দিতে পারবেন এমন আশা প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেন, কূটনৈতিক ও সামরিক চাপে ট্রাম্পের প্রস্তাব মেনে নেওয়া ছাড়া হামাসের কাছে অন্য কোনো বিকল্প নেই। দ্রুতই উপত্যকাটি থেকে হামাসের শাসনের সমাপ্তি ঘটানো হবে বলে দাবি করেন তিনি। নেতানিয়াহু হামাসকে নিরস্ত্র করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। মিশরে ইসরায়েল ও হামাসের বৈঠক অনুষ্ঠিত হবে। আলোচনায় থাকবে বন্দি বিনিময় এবং যুদ্ধবিরতি বাস্তবায়ন। মার্কিন মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ এবং জারেড কুশনারও বৈঠকে অংশ নেবেন। তবে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের হামলা ও হত্যাযজ্ঞ এখনও চলছে। স্বাধীনতাকামী সংগঠনটি আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে এবং 2 বছরের এই হত্যাযজ্ঞ ও অবরোধ অবিলম্বে বন্ধ করার অনুরোধ করেছে। এর মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় নতুন করে নিহত হয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। উপত্যকাটির বেসামরিক এলাকা ও শরণার্থী শিবিরগুলোতে একদিনেই 93টি বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে ইউরোপের বিভিন্ন দেশে চলছে তীব্র বিক্ষোভ। যুক্তরাজ্যের প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের 5 শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ইতালি, স্পেন, ফ্রান্স, আয়ারল্যান্ড ও পর্তুগালেও ফিলিস্তিনের সমর্থনে রাস্তায় নামেন হাজারো মানুষ। ইউরোপের আরেক দেশ স্পেনের বার্সেলোনা ও মাদ্রিদে হাজার হাজার মানুষ ফিলিস্তিনের সমর্থনে এবং গাজায় চলমান গণহত্যা বন্ধের দাবিতে সমবেত হন। বার্সেলোনায় ঘণ্টাব্যাপী স্লোগান, পোস্টার ও মানববন্ধনে মুখর থাকে পুরো এলাকা। স্পেনের আরেক শহর মাদ্রিদে বিশাল ফিলিস্তিনি পতাকা মেলে ধরেন বিক্ষোভকারীরা। ফ্রান্সের রাজধানী প্যারিসের রিপাবলিক স্কয়ার থেকে বাস্তিল স্কয়ার পর্যন্ত হাজারো মানুষ ট্রাম্পের গাজা পরিকল্পনার বিরুদ্ধে মিছিল করে। প্রতিবাদকারীরা বলেন, এটি ফিলিস্তিনের জন্য একটি ফাঁদ যা তাদের ভূমি থেকে উচ্ছেদকে বৈধ করবে। ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আয়ারল্যান্ডের ডাবলিনে বিক্ষোভ মিছিলে অংশ নেয় হাজারো মানুষ। সরকারকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। পর্তুগালের লিসবনেও হাজারো মানুষ ফিলিস্তিনের সমর্থনে রাজপথে নেমে আসেন।
যুক্তরাজ্যের লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন জোটের সমর্থকরা ফিলিস্তিনের পক্ষে ও ইসরায়েলের বিপক্ষে স্লোগান দেন। এ সময় শত শত বিক্ষোভকারীকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ। যুক্তরাজ্য সরকার জুলাই মাসে এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করার পরও সংগঠনটি ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তোলা বন্ধ করেনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইসরায়েলি হেফাজতে পরিবেশ কর্মী গ্রেটা থানবার্গকে নির্যাতনের অভিযোগ তুলেছেন ফেরত আসা মানবাধিকার কর্মীরা। জানান, গ্রেটাকে ইসরায়েলি পতাকায় চুমু দিতে বাধ্য করা হয়, দেয়া হয়নি পর্যাপ্ত খাবার এবং পানি। তবে এই অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল। এদিকে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের নতুন 2টি জাহাজ গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এ নিয়ে মোট 11টি জাহাজ আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। আর এর মধ্যেই আটক 470 কর্মী থেকে 137 জনকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল। কীটপতঙ্গে ভরা একটি সেলে আটকে রাখা হয়েছে সুইডেনের পরিবেশ কর্মী গ্রেটা থানবার্গকে। ইসরায়েলি সেনাবাহিনী তাকে দেয়নি পর্যাপ্ত খাবার ও পানি। তুরস্কে ফেরত পাঠানো মানবাধিকার কর্মীরা জানান, দীর্ঘ সময় শক্ত মেঝেতে বসে থাকতে বাধ্য করায় তার শরীরে ঘা ও র্যাশ দেখা দিয়েছে বলে জানিয়েছেন গ্রেটা। অন্য এক বন্দী জানান, ইসরায়েলি সেনারা থানবার্গকে জোর করে পতাকা হাতে দাঁড় করিয়ে ছবি তোলেন। সেই পতাকাগুলোর পরিচয় এখনো নিশ্চিত নয়। তুরস্কের এক মানবাধিকার কর্মী জানান, গ্রেটাকে চুল ধরে টেনে নিয়ে যায়, মারধর করে এবং ইসরায়েলি পতাকা চুমু খেতে বাধ্য করা হয়। ইসরায়েলি সেনাবাহিনীর আমাদের প্রতি আচরণ ভয়াবহ ছিল। গ্রেটার শরীরে তারা ইসরায়েলি পতাকা জড়িয়ে দেয় আর যেভাবে খুশি তাকে ঠেলে ধাক্কা দিয়ে টেনে নিয়ে যায়। খুব আক্রমণাত্মকভাবে একটা প্রাইভেট রুমে গ্রেটাকে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়। এরপর বেনগভির সেখানে এসে সেই রুমে ঢোকে। পুরো ব্যাপারটাই ছিল ভয়ানক। শনিবার আটক 470 জনের মধ্যে 137 জনকে তুরস্কে ফেরত পাঠায় ইসরায়েল। তাদের মধ্যে 36 জন তুরস্কের নাগরিক সহ যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, আলজেরিয়া, মরক্কো, ইতালি, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মৌরিতানিয়া, সুইজারল্যান্ড, তিউনিসিয়া ও জর্ডানের নাগরিক রয়েছেন বলে জানায় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফেরত আসা এই মানবাধিকার কর্মীরা ইসরায়েলি সেনাবাহিনীদের এমন পশুসুলভ কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। এক বিবৃতিতে ইসরায়েল দাবি করেছে, সব বন্দীকে আইনানুগভাবে পানি, খাদ্য, চিকিৎসা ও আইনি সহায়তা দেওয়া হয়েছে। থানবার্গ সম্পর্কিত খবরগুলো সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। এদিকে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের নতুন 2টি জাহাজ গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এ নিয়ে মোট 11টি জাহাজ আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। অভিযানটি ইসরায়েলের অবরোধ ভাঙার চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। নতুন 2টি জাহাজ ঘাসান কানাফানি ও আল আউদা 170 আন্তর্জাতিক কর্মী বহন করছে। প্রধান জাহাজের মধ্যে রয়েছে ডক্টরস অ্যান্ড জার্নালিস্ট শিপ বা আল-দামির, যা বিশ্বের বিভিন্ন দেশের চিকিৎসক ও সাংবাদিকদের বহন করছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ফেডারেল এজেন্ট মোতায়েনের ঘোষণায় উত্তপ্ত যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্য। অভিবাসীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এরই মধ্যে অঙ্গরাজ্যটির ফেডারেল অর্থায়ন বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিস্থিতি সামলাতে 18 অক্টোবর পর্যন্ত পোর্টল্যান্ডে ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছেন এক ফেডারেল বিচারক। স্থানীয়দের অভিযোগ, শহরের সীমান্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করে নজিরবিহীন শক্তি প্রদর্শনের চেষ্টা করা হচ্ছে। স্থানীয় সময় শনিবার অভিবাসীদের তোপের মুখে পড়ে এভাবেই পিছু হটেন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট ICE এর সদস্যরা। এ সময় দেশটির ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড শহরে অভিবাসন কর্তৃপক্ষের ভবনের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। মূলত পোর্টল্যান্ডে ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের বিষয়ে ট্রাম্পের ঘোষণার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অরাজকতা সৃষ্টি করলে পোর্টল্যান্ড সহ কয়েকটি অঙ্গরাজ্যের ফেডারেল অর্থায়ন বন্ধ করে দেয়া হবে। পোর্টল্যান্ড শহর কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো আনুষ্ঠানিক নোটিশ বা কারণ না জানিয়ে ট্রাম্প প্রশাসন শহরের তহবিল বন্ধের হুমকি দিয়েছে। এতে স্থানীয় অর্থনীতি ও সরকারি কার্যক্রম আরও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন মেয়র কিথ উইলসন। এমন পরিস্থিতিতে আগামী 18 অক্টোবর পর্যন্ত পোর্টল্যান্ডে 200 ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছেন এক ফেডারেল বিচারক।
ওরেগনে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোতে ৩০০ সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। শহরের ফেডারেল কর্মকর্তা ও এজেন্টদের নিরাপত্তা নিশ্চিতে সেনারা তৎপর থাকবে বলে জানান তিনি। একই দিন শহরটিতে প্রতিবাদকারীদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের সময় এক নারীকে গুলি করে আহত করে বর্ডার পেট্রোল সদস্যরা। ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হয় উত্তেজনা। শহরের ব্রাইটন পার্ক এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইসিই এর সদস্যরা মরিচের স্প্রে ও রাবার বুলেট ব্যবহার করে। ঘটনাস্থলে গিয়ে দুপক্ষকে শান্ত করে পুলিশ। এটি ব্রাইটন পার্ক, এটা কোনো যুদ্ধক্ষেত্র নয়। তারা আমাদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। দেখুন আমাদের কি অবস্থা। ট্রাম্প প্রশাসন বলছে সীমান্তে থাকা 19,000 সদস্যের একটি অংশকে এখন বড় শহরগুলোতে সার্চ ফোর্স হিসেবে পাঠানো হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সীমান্ত নিরাপত্তা বাহিনীকে শহরে মোতায়েন করে নজিরবিহীন শক্তি প্রদর্শনের চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল আফ্রিকার মাদাগাস্কার। প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনার পদত্যাগের দাবিতে বিক্ষোভে টিয়ার গ্যাস ছুড়েছে পুলিশ। পানি ও বিদ্যুৎ সংকট সহ নানা ইস্যুতে সেপ্টেম্বর থেকে এই আন্দোলন চলছে। অন্যদিকে জর্জিয়ার তিবলিসিতে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের দাবিতে ও সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছে হাজারো মানুষ। মৌসুমীর সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো থাকছে। সহিংস বিক্ষোভে অচল পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর, বন্ধ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। ওয়াশিংটনের কাছে আরব সাগরে বন্দর নির্মাণের প্রস্তাব ইসলামাবাদের। বাশার আল আসাদ সরকারের পতনের 10 মাস পর সিরিয়ায় চলছে পার্লামেন্ট নির্বাচন। স্থানীয় সময় রোববার সকাল থেকে শুরু হয় ভোট গ্রহণ। 60 জেলার মধ্যে 50টিতে ভোট হচ্ছে। নিরাপত্তা ও প্রশাসনিক জটিলতায় 3টি প্রদেশে ভোট স্থগিত রাখা হয়েছে। 13 বছরের গৃহযুদ্ধের পর অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারার নেতৃত্বে এই নির্বাচন সিরিয়ার নতুন রাজনৈতিক পর্বের সূচনা হিসেবে দেখা হচ্ছে। তবে গণভোট নয়, ইলেকটোরাল কলেজ বা নির্বাচনী প্রতিনিধি কাঠামোর মাধ্যমে 210 আসনের মধ্যেই 2/3 নির্বাচিত হবেন আর বাকি সদস্যদের নিয়োগ দেবেন প্রেসিডেন্ট নিজেই। 2010 সালের জনশুমারি অনুযায়ী আসন বন্টন করা হয়েছে, যা যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার বাস্তব চিত্রের সঙ্গে আর সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। নেপালের পূর্বাঞ্চলে বন্যা ও ভূমিধসে প্রাণ হারিয়েছেন অন্তত 47 জন। নিরাপত্তার স্বার্থে সোম এবং মঙ্গলবার দেশ জুড়ে সাধারণ ছুটি ঘোষণা করেছে দেশটির সরকার। ভারতের দার্জিলিংয়ে ভারী বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে অন্তত 17 জন মারা গেছেন। এরই মধ্যে 100 কিলোমিটার বেগে মহারাষ্ট্র উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় শক্তি। এদিকে চীনের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে টাইফুন ম্যাটমো। হাইনান প্রদেশে সব ফ্লাইট ও ফেরি চলাচল বাতিল করেছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় রোববার দুপুরে চীনের দক্ষিণাঞ্চলে আঘাত হানে টাইফুন ম্যাটমো। দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানায়, ম্যাটমোর প্রভাবে হাইনান প্রদেশে বেশ কিছু ফ্লাইট, ফেরি চলাচল এবং অনুষ্ঠান বাতিল করা হয়। বন্ধ করে দেওয়া হয় সব ধরনের দোকানপাট। এতে ছুটির মৌসুমে ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছেন ব্যবসায়ীরা। বৈরী আবহাওয়ায় একই চিত্র নেপালেও। দেশটির পূর্বাঞ্চলীয় ইলাম জেলায় ভারী বৃষ্টিতে ভূমিধসে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। নিখোঁজ রয়েছেন অনেকে। ক্ষতিগ্রস্ত বহু ঘরবাড়ি। টানা বর্ষণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নেপালের কাভ্রে জেলায় প্রবল বর্ষণে পাহাড়ি নদীর পানি বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় 1/2 শতাধিক পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, শনিবার রাতে হঠাৎ বন্যার আশঙ্কা দেখা দিলে এ পদক্ষেপ নেওয়া হয়। এদিকে ভারী বৃষ্টিতে ভূমিধস দেখা দিয়েছে ভারতের দার্জিলিংয়ে। এতে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। ধসে পড়েছে একাধিক ঘরবাড়ি। নিখোঁজদের খোঁজে চলছে উদ্ধার তৎপরতা। বন্ধ হয়ে গেছে দার্জিলিং শিলিগুড়ি মূল সড়ক। নিরাপত্তার স্বার্থে বন্ধ ঘোষণা করা হয়েছে বিভিন্ন পর্যটন কেন্দ্র। সিকিমের সব জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় শক্তি 100 কিলোমিটার বেগে মহারাষ্ট্র উপকূলের দিকে ধেয়ে গেলেও সোমবার সকাল থেকে এর শক্তি ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড়ের প্রভাবে গুজরাট, উত্তর মহারাষ্ট্র ও পাকিস্তানের উপকূলে সাগর অতি উত্তাল বলে সতর্ক করেছে তারা। স্কটল্যান্ড ও ইংল্যান্ডে তাণ্ডব চালানো ঝড় এমির প্রভাবে এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন হাজারো মানুষ। রেল ও সড়ক যোগাযোগেও দেখা দিয়েছে ব্যাপক বিপর্যয়। বেশ কয়েকটি অঞ্চলে এখনও ঝোড়ো বাতাসের সতর্কতা জারি রয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সহিংস বিক্ষোভে অচল হয়ে পড়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর। মুজাফরাবাদে বন্ধ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। সংঘর্ষে হতাহতের ঘটনায় অব্যাহত রয়েছে আন্দোলন।
রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের বিশেষ সুযোগ সুবিধার বিরোধিতা করছেন বিক্ষোভকারীরা। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে সোমবার শুরু হওয়া আন্দোলন পঞ্চম দিনে গড়ালেও উত্তেজনা থামেনি। স্থানীয় সময় শুক্রবার মুজাফফরাবাদ শহরে দোকানপাট বন্ধ, সড়ক ফাঁকা ও পরিবহন স্থবির দেখা যায়। ছোট ছোট মিছিল ও পতাকা হাতে স্লোগানে মুখর থাকে বিক্ষোভকারীরা। সহিংসতায় কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা ও পরিবহন সেবা বন্ধ থাকায় প্রায় অচল হয়ে গেছে পুরো অঞ্চল। সরকারি টেলিভিশন জানায়, বড় আকারের সংঘর্ষ এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের দোকান মালিকরা জানান, নিরাপত্তা উদ্বেগেই ব্যবসা স্থগিত রাখা হয়েছে। খাদ্য, বিদ্যুৎ ও অন্যান্য সেবায় ভর্তুকির দাবিতে বিক্ষোভ শুরু হলেও আন্দোলনের নেতৃত্ব দেওয়া মানবাধিকার জোটের নেতা বলেন, রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের অতিরিক্ত সুবিধাই আন্দোলনের মূল ইস্যু। পাশাপাশি পাকিস্তানের অন্যান্য অঞ্চল থেকে পাঠানো প্রতিনিধিদের জন্য কাশ্মীর আইনসভায় বরাদ্দ আসন বাতিলের দাবিও তুলেছেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, এসব আসন ব্যবহার করে বারবার স্থানীয় সরকার গঠন বা ভেঙে দেওয়া হয়। আমরা কারো বিরুদ্ধে না, কোনো দেশ বা প্রতিষ্ঠানেরও বিরুদ্ধে না। আমাদের দাবি পাকিস্তানের নিপীড়িত জনগণেরও দাবি। সময় এলে পাকিস্তানের দরিদ্র ও নিপীড়িত মানুষ কাশ্মীরিদের মতো এক কণ্ঠে বলে উঠবে এবং এই দুর্নীতিগ্রস্তরা সংসদ থেকে দূর হয়ে যাবে। এদিকে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নির্দেশে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি বৃহস্পতিবার কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির নেতাদের সঙ্গে আলোচনায় বসে। কমিটির প্রধান ফয়সাল জামিল কাশ্মীরি জানিয়েছেন, আলোচনায় অগ্রগতি হচ্ছে বলে তিনি আশাবাদী। এর আগে গত বছরও একই ধরনের বিক্ষোভে কয়েকজন নিহত হওয়ার পর সরকার ২,৪০০ কোটি রুপি অনুদান দেন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ হতে এবার বিশেষ উদ্যোগ নিয়েছে ইসলামাবাদ। মার্কিন ব্যবসায়ীদের পাকিস্তানের খনিজ সম্পদ ব্যবহার সহজ করতে আরব সাগরে নতুন এক বন্দর নির্মাণের প্রস্তাব দিয়েছে দেশটি। ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী পাসনি শহরে টার্মিনালটি তৈরি ও পরিচালনার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের উপদেষ্টারা এর মধ্যেই মার্কিন কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে প্রাথমিক আলোচনা করেছেন। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তখন ভারত পাকিস্তান দ্বন্দ্বে মধ্যস্থতার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান শেহবাজ। মিত্র তালিকায় ওয়াশিংটনের নাম পাকাপোক্ত করতে নতুন সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদন বলছে, মার্কিন বিনিয়োগকারীরা পাকিস্তানের বেলুচিস্তানের গোয়াদর জেলার পাসনি শহরে একটি আধুনিক বন্দর নির্মাণ ও পরিচালনার প্রস্তাব পেয়েছে। ট্রাম্প শাহবাজ বৈঠকের আগে বন্দরের প্রস্তাবটি তুলে ধরা হয়। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী এটি একটি বেসামরিক বন্দর হবে, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি স্থাপনের কোনো পরিকল্পনা নেই। মার্কিন বিনিয়োগকারীরা মৎস্য নির্ভর এই শহরকে গুরুত্বপূর্ণ টার্মিনালে রূপান্তর করবে, যার মাধ্যমে পাকিস্তানের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ যুক্তরাষ্ট্রে নেওয়া হবে। প্রস্তাবিত পরিকল্পনায় খরচ ধরা হয়েছে প্রায় $120 কোটি, যা পাকিস্তান ও মার্কিন উন্নয়ন তহবিলের যৌথ অংশীদারিত্বে বাস্তবায়িত হবে। কৌশলগতভাবে এর অবস্থান ইরানের চাবাহার বন্দরের ঠিক কাছাকাছি, যেখানে ভারত নিজস্ব বিনিয়োগ অবকাঠামো গড়ে তুলছে। পাকিস্তান থেকে খনিজ রফতানি সম্ভব হলে চীনের ওপর নির্ভরতা কমাতে পারবে যুক্তরাষ্ট্র। আর বন্দর নির্মাণের পরিকল্পনা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন প্রতিযোগিতা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর, হোয়াইট হাউস এবং পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্মানিত করতে একটি বিশেষ $1 কয়েনের খসড়া নকশা প্রকাশ করেছে মার্কিন ট্রেজারি। খসড়া নকশায় ট্রাম্পের প্রোফাইল ছবি ও মুষ্টি উঁচু অবস্থায় দৃঢ়তা প্রদর্শনের মুহূর্ত ফুটিয়ে তোলা হয়েছে, যা ২০২৪ সালের জুলাই হামলার পর তোলা ঐতিহাসিক ছবির অনুকরণ। তবে খসড়া প্রকাশিত হলেও আইন অনুযায়ী জীবিত মানুষের ছবি মুদ্রায় রাখা এখনও অনুমোদিত নয়। মার্কিন ট্রেজারি সম্প্রতি $1 একটি বিশেষ কয়েনের খসড়া নকশা প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্মান জানাতে এই বিশেষ $1 কয়েনের নকশা প্রকাশ। নকশার সামনের দিকে ট্রাম্পের ছবি দেখা যায়, যার উপরে লেখা লিবার্টি এবং নিচে ১৭৭৬ থেকে ২০২৬ খ্রিস্টাব্দ। কয়েনের অন্য পাশে ট্রাম্পকে উঁচু মুষ্টি অবস্থায় দেখানো হয়েছে। মার্কিন ট্রেজারার ব্র্যান্ডন বিচের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত পোস্টের মাধ্যমে প্রথমবার খসড়া নকশার ছবি শেয়ার করা হয়। পরে ট্রেজারি অফিসও এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে। কয়েনের ছবিটি তুলেছিলেন এপির সাংবাদিক ইভান ভুচি, যা ২০২৪ সালের জুলাইয়ে ট্রাম্পের উপর হামলার পর তোলা হয়।
মুদ্রায় জীবিত মানুষের ছবি রাখা সংক্রান্ত যুক্তরাষ্ট্রের বিদ্যমান আইনে কোনো অনুমোদন নেই। তবে ট্রেজারির বক্তব্য, এই খসড়া নকশা প্রথমবারের মতো দেশের ইতিহাস ও গণতন্ত্রের শক্তিশালী প্রতিফলন। ট্রেজারির এক মুখপাত্র জানিয়েছেন, শাটডাউন থাকা সত্ত্বেও ট্রাম্পের নেতৃত্বে দেশ 250তম বার্ষিকীতে আগের তুলনায় আরও শক্তিশালী ও সমৃদ্ধ অবস্থায় পৌঁছেছে। চূড়ান্ত নকশা এখনও নির্বাচিত হয়নি, তবে এরই মধ্যে প্রকাশিত নকশা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ইউক্রেনের সুমি অঞ্চলে যাত্রীবাহী ট্রেনের রাশিয়ার ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 30 জন। জবাবে রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলের কৃষি তেল শোধনাগারে ড্রোন হামলা চালায় ইউক্রেন। এদিকে রাশিয়ার ড্রোন হুমকি মোকাবিলায় ইউরোপের স্বরাষ্ট্রমন্ত্রীদের জার্মানিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এর মধ্যে ইউক্রেনের গোয়েন্দারা দাবি করেছেন, রাশিয়ার সেনাবাহিনীকে স্যাটেলাইট চিত্র ও গোয়েন্দা তথ্য সরবরাহের মাধ্যমে ইউক্রেনের হামলার নির্ভুলতা বাড়াতে সহযোগিতা করছে চীন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলাটিকে বেসামরিক যোগাযোগ ব্যবস্থায় আতঙ্ক ছড়ানোর কৌশল বলে অভিযোগ করেছেন। তিনি জানান, সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া প্রায় প্রতিদিনই রেলওয়ে ও বিদ্যুৎ স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে, যা ইউক্রেনের শীতকালীন জ্বালানি প্রস্তুতি ব্যাহত করতে পারে। এর মধ্যে রাশিয়ার জ্বালানি শিল্পে পাল্টা আঘাত বাড়িয়েছে ইউক্রেন। লেনিনগ্রাদ অঞ্চলের কৃষি তেল শোধনা করে ইউক্রেনীয় ড্রোন হামলায় শনিবার ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। 1,84,00,000 টন বার্ষিক সক্ষমতার এই তেল শোধনাগারটি রুশ জ্বালানি সরবরাহে বড় ভূমিকা রাখে। এ হামলায় ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র ও শহরগুলোতে রুশ হামলার প্রতিশোধ বলে দাবি করেছে কিয়েভ। ইউরোপীয় আকাশসীমায় রুশ ড্রোন প্রবেশ ও বিমানবন্দর অচল হয়ে পড়ার ঘটনাগুলো নতুন নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে। জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ড ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ড্রোন প্রতিরক্ষা বিষয়ক একটি জরুরি বৈঠক করেন। ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী সের্হি কিসলিৎসিয়া দাবি করেন, রাশিয়া এখন কেবল ইউক্রেনের সঙ্গেই নয়, ইউরোপের সঙ্গেও যুদ্ধে জড়িয়ে গেছে। এদিকে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা দাবি করেছে, রাশিয়াকে লক্ষ্য ভেদে সাহায্য করছে চীন। স্যাটেলাইট চিত্র ও গোয়েন্দা তথ্য সরবরাহের মাধ্যমে রুশ ক্ষেপণাস্ত্র হামলা নির্ভুলতা বাড়াতে সহযোগিতা করছে বেইজিং। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ার প্রেক্ষিতে নতুন প্রতিরক্ষা পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। রাজধানী পিয়ংইয়ংয়ে এক সামরিক প্রদর্শনীতে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে পিয়ংইয়ং ও কৌশলগত সম্পদ উন্নত করেছে। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কেসিএনএ জানায়, কোরীয় উপদ্বীপে মার্কিন বাহিনী যত বৃদ্ধি পাবে, উত্তর কোরিয়ার কৌশলগত স্বার্থ ততই বিস্তৃত হবে। নির্দিষ্ট কৌশলগত লক্ষ্য ভিত্তিক এলাকাগুলোর জন্য বিশেষ সামরিক সম্পদ নির্ধারণ করা হয়েছে। 개막식에는 당과 정부, 무력기관의 지도, 공정기관의 주요 지휘 성원들, 군수공업 부문의 공로 있는 일꾼들과 노동계급, 경애하는 김정은 동지께서 뜻깊은 기념 연설을 하셨습니다. 김정은 동지께서는 오늘의 무장장비 전시 সুইডেনে কিছুটা দেরিতে উদযাপিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। ঢাকঢোল আর দেবীর আরাধনায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। সুইডেন থেকে শফিউল আলমের তথ্যচিত্রের রিপোর্ট। আনন্দ উৎসব আর দেবী দুর্গার আরাধনার মধ্য দিয়ে সুইডেনে উদযাপিত হলো শারদীয় দুর্গাপূজা। প্রতিবারের মতো এবারও মহাষষ্ঠীর দিন থেকে সন্ধি পূজা, আরতি, নবপত্রিকা, অধিবাস সহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের সময় কাটান ভক্তরা। পাশাপাশি পূজা মণ্ডপগুলোতে চলে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। কর্মব্যস্ততা ও সবার সুবিধার কথা বিবেচনা করে এবারের দুর্গোৎসব কিছুটা দেরিতেই পালন করেছেন সুইডেনের সনাতন ধর্মাবলম্বীরা। দেবীর চরণে অঞ্জলি দেওয়ার পাশাপাশি একে অপরের সঙ্গে বিনিময় করেছেন শারদীয় শুভেচ্ছা। ধর্ম বর্ণ নির্বিশেষে উৎসবের আনন্দে মেতে উঠেছেন প্রবাসী বাংলাদেশিরা। এবার রাজধানীর স্টকহোম সহ সুইডেনের বিভিন্ন শহরে বাংলাদেশিদের উদ্যোগে চলে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। সময় সংবাদ, সুইডেন। জার্মানিতে অনুষ্ঠিত হচ্ছে এসেন আলোক উৎসবের 10ম আসর। উৎসবের রং, আলো আর শিল্পকলার মেলবন্ধনে সেজেছে গোটা শহর। অনুষ্ঠান চলবে আগামী 12 অক্টোবর পর্যন্ত।
রং, আলো ও সঙ্গীতের অবিশ্বাস্য সমন্বয়ে আলোকিত জার্মানির এসেন শহরের সন্ধ্যা। ড্রোন শো, আলোছায়ার খেলা ও শিল্পকর্মের জগতে ডুবেছেন দর্শনার্থীরা। 2 অক্টোবর থেকে শুরু হওয়া ইমাজিন পিস বা শান্তি কল্পনা করো থিমে আয়োজিত উৎসব শহরটিতে এক সৃজনশীল পরিবেশ তৈরি করেছে। এবারের আয়োজনের প্রধান আকর্ষণের মধ্যে আছে সিডনি ভিত্তিক অ্যাটেলিয়ার সিসুয়ের সাবানের বুদবুদের মতো ঝলমলে ইনস্টলেশন ইভানেসেন্ট এবং ইসরায়েলি শিল্পী মেরা ভেইতান ও গাস্টন জাহারের তৈরি 126টি আলোকিত তাসর ইনস্টলেশন হাউস অফ কার্ডস। বিশেষ নজর কাটছে জার্মান শিল্পী ক্লাউডিয়া রের ফ্র্যাকশনস, যেখানে যুদ্ধের ধ্বংসাবশেষকে আলো, রং ও প্রতিচ্ছবির খেলা হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে। পাশাপাশি রয়েছে ক্রোয়েশিয়ান শিল্পী মার্কো বোলকোভিচের প্যালেটস এবং রিচার্ড ড্রোরহফের ট্রি অফ উইশেস, যা দর্শকদের ব্যক্তিগত শান্তি ও আশার বার্তা প্রকাশের সুযোগ দিচ্ছে। দর্শনার্থীরা প্রতিদিন বিশ্বের নানা প্রান্ত থেকে যোগ দিচ্ছেন, মুগ্ধ হচ্ছেন শিল্পীদের সৃজনশীলতা এবং উৎসবের পরিবেশে। আলো, রং ও সঙ্গীতের মাধ্যমে তারা এক শান্তিপূর্ণ ও সহিষ্ণু বিশ্ব কল্পনা করছেন। আমি তৃতীয়বারের মতো এখানে এসেছি, কিন্তু প্রতিবারই এই উৎসবকে আমি নতুন করে আবিষ্কার করেছি। আলোকিত শহর, এত ভালো মানুষ মিলে এটি অসাধারণ একটি পরিবেশ। আয়োজকেরা বলছেন গত 1 দশকে এই উৎসব ইউরোপের শীর্ষ 10 আলো উৎসবের মধ্যে জায়গা করে নিয়েছে। তাদের দাবি, প্রযুক্তি, সৃজনশীলতা এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের এই মিলন প্রমাণ করে আলো শুধু দৃষ্টিনন্দনই নয়, এটি শান্তির ভাষাও হয়ে উঠতে পারে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। জাতীয় দিবস ও মধ্য শরৎ উৎসবে হাজারো ড্রোন ও ঝলমলে লণ্ঠনে বর্ণিল হয়ে উঠেছে চীনের বিভিন্ন শহরের আকাশ, যা স্থানীয়দের পাশাপাশি মুগ্ধ করছে দেশি বিদেশি পর্যটকদেরও। আয়োজনে প্রাণবন্ত হয়ে উঠেছে স্থানীয় অর্থনীতিও। 1 থেকে 8 অক্টোবর পর্যন্ত চীনের জাতীয় উৎসব এবং মধ্য শরৎ উৎসবের ছুটি। উৎসবের বর্ণিল আয়োজন দেখা যাচ্ছে বিভিন্ন শহরে। সিচুয়ান প্রদেশের সুনিং শহরের আকাশ আলোকিত করেছে 1300 ড্রোনের প্রদর্শনী। নিখুঁত বিন্যাসে আকাশে তৈরি করা হচ্ছে নানা নকশা ও প্রতীক। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ড্রোন শোতে মুগ্ধ পর্যটকরাও। আমি আজকে ড্রোন শোটি দেখেছি, আর এক কথায় অসাধারণ লেগেছে আমার কাছে। এই ড্রোন প্রদর্শনী আমাকে বিশেষভাবে মুগ্ধ করেছে। এটি সত্যি সুন্দর ছিল, আর সফরটিও নিঃসন্দেহে সার্থক হয়েছে। জেজিয়া প্রদেশের শাওসিং শহরে 2000 ড্রোনের আলোয় ভরে ওঠে আকাশ। অনেকেই আগে টেলিভিশনে এমন প্রদর্শনী দেখলো, এবার সামনাসামনি দেখে উৎফুল্ল। একই সঙ্গে চীনের প্রাচীন শহরটির ঐতিহ্য ঘিরে আয়োজন করা হয়েছে শতাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান। হুঝৌ শহরে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে আলোকিত হয়ে ওঠে নদীর পাড়ের লণ্ঠনগুলো। পানিতে প্রতিফলিত আলোয় তৈরি হয় অন্যান্য দৃশ্যপট। ঐতিহ্যবাহী স্থাপত্য ও প্রাকৃতিক সৌন্দর্য মিলে গড়ে তোলে চীনা ঐতিহ্যের আবহ। দোকানপাট ও হস্তশিল্পের স্টলে দেখা গেছে উপচে পড়া ভিড়। দেশজ সংস্কৃতি, ঐতিহ্য ও পর্যটন কেন্দ্রিক অর্থনীতিকেও আরও গতিশীল করেছে এমন উৎসব। চীনের বড় শহরগুলো ছুটির সপ্তাহে পরিণত হয়েছে আলোকিত উৎসবের প্রাণবন্ত মঞ্চে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইসরায়েলের হাতে বন্দী গ্রেটা থানবার্গকে নির্যাতনের অভিযোগ, অধিকার কর্মীদের তীব্র নিন্দা। গাজা থেকে সেনা সরাতে রাজি তেল আবিব, হামাস চাইলেই যুদ্ধবিরতি কার্যকর। ন্যাশনাল গার্ড মোতায়েনের ঘোষণা উত্তপ্ত যুক্তরাষ্ট্রের ওরেগন। নিরাপত্তা বাহিনী অভিবাসীদের সংঘর্ষ, শিকাগোতে 300 সেনা পাঠাতে ট্রাম্পের অনুমোদন। এবং আসাদ সরকারের পতনের 10 মাস পর সিরিয়ায় পার্লামেন্ট নির্বাচন চলছে। ভোট গ্রহণ, নিরাপত্তা ও প্রশাসনিক জটিলতায় 3টি প্রদেশে স্থগিত ভোট। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ। সময় সংবাদে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়ের।